This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলার কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের পর নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে, কারণ বাংলাদেশে বন্দী ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আজকে হস্তান্তর ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দেবে বাংলাদেশ কোস্ট গার্ড। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশে বন্দী ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আজ হস্তান্তর করা হবে। ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দেবে বাংলাদেশের কোস্ট গার্ড। মাঝ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের হস্তান্তর করা হবে। সাগরে পৌঁছালে স্বাগত জানাবেন বঙ্কিম হাজরা, মন্টুরাম পাখিরা। কাল গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সম্বর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী। ১০,০০০ টাকা এবং শাল উপহার দেওয়া হবে খবর সূত্রে। আরও একবার জানিয়ে দিই, ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আজ হস্তান্তর করা হবে। আরও একটু বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, মাস কয়েক আগে বাংলাদেশের এদেশের কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের যে উপকূল বর্ডার সেখানে ঢুকে পড়েন এবং বাংলাদেশের হাতে ধরা পড়ে যান তারা, এবং তারপর তারা বাংলাদেশের জেলেই বন্দী ছিলেন। কিন্তু বাংলাদেশের এই অশান্ত সময় তাদেরকে ফিরিয়ে আনার জন্য মরিয়া প্রচেষ্টা করা শুরু করে নবান্ন তরফ থেকে, এবং নবান্ন তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও জানানো হয়, এবং সেখান থেকে দু তরফে কথা বলাবলির পরে আজকে বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গোপসাগরের মাঝে বাংলাদেশ যেখানে দুই তরফের মধ্যে হস্তান্তর হবে। সেখানে হচ্ছে যে ৯৫ জন যে বাংলাদেশে বন্দী ছিলেন ভারতীয় মৎস্যজীবী, তাদেরকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হবে, এবং সেখান থেকে তাদেরকে সাগরে নিয়ে এসে মন্টুরাম পাখিরা এবং বঙ্কিম হাজরা তারা অভ্যর্থনা জানাবেন, এবং তাদের নিরাপদ স্থানে রাখা হবে। আজকে পুরো নিরাপত্তা বেষ্টনের মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রী পৌঁছলে তাদের সেখানে মঞ্চে মুখ্যমন্ত্রী তাদের ফেলিসিটেট করবেন, এবং তাদের যাতে সূত্র মারফত এখন আমরা প্রচুর সূত্র মারফত জানতে পারছি তাদেরকে ১০,০০০ করে টাকা দেবার পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণাও করতে পারেন। এবং যেটা বলা হচ্ছে যে এই রাজ্য সরকার যেভাবে তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জানছে সেটাও মুখ্যমন্ত্রী সেখানে তুলে ধরার চেষ্টা করবেন। বেশ অনেক ধন্যবাদ দীক্ষা তোমাকে। যান্ত্রিক গোলযোগ, দুর্গাপুর স্টেশনে আটকে বর্ধমান আসানসোল লোকাল ট্রেন। চরম সমস্যায় রয়েছেন যাত্রীরা, সেই ছবি দেখবো, কথা বলবো। আমাদের সহকর্মী জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জয়ন্ত, দেখো, যান্ত্রিক গোলযোগ দুর্গাপুর স্টেশনে দীর্ঘ সময় আজকে বর্ধমান আসানসোল লোকাল সমস্যা করেছিল যাত্রীরা। যেটা জানা গেছে যে সকাল ৮টা ৩২-এ বর্ধমান থেকে দুর্গাপুর স্টেশনে আসে এই ট্রেনটি। যান্ত্রিক গোলযোগ দেখায় ১ ঘন্টা ৪২ মিনিট ধরে দুর্গাপুর স্টেশনে থমকে থাকে ট্রেনটি। সকাল ১০:১০ আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয়। যেটা জানা গেছে যে ওই ট্রেনের যান্ত্রিক গোলযোগে তেল পড়ে থাকতে দেখা যায় প্রথমে দুর্গাপুর স্টেশনে। এরপরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং রেলের যারা আধিকারিক এবং যারা ইঞ্জিনিয়ার আসে তারা এসে ট্রেনটিকে প্রায় ১ ঘন্টা ৪২ মিনিট পর্যন্ত ওই ট্রেনটিকে সারাতে সময় লাগে। তারপরে ট্রেনটিকে নিয়ে আবার আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেশ, বুঝতে পারছি যান্ত্রিক গোলযোগ এবং তার ফলে দুর্গাপুর স্টেশনে আটকে বর্ধমান আসানসোল লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন সেই ছবি দেখছেন এই মুহূর্তে। যান্ত্রিক গোলযোগের কারণেই ট্রেন আটকে রয়েছে এবং স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছেন সেখানকার যাত্রীরা। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমায়। বাড়ির দেওয়াল থেকে চুইয়ে পড়ছে তেল, কিন্তু কেন, কারণটা কি? বিষয়টা বুঝে নিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে সঙ্গে নিয়ে রাজপুর সোনারপুরের সেই বাড়িতে পৌঁছে যাই আমরা। কি পর্যবেক্ষণ, বিজ্ঞান কি বলছে, আসুন দেখা যাক। যেমন সানসেট থেকে যেমন ড্রপ করে তেল পড়ে, এরকমভাবে ড্রপ করে তেল পড়ে তেলগুলো পুরো নিচে জমে যাচ্ছে। বিরল অভিজ্ঞতা, ফলে রেয়ার এক্সপিরিয়েন্স, এটা সাধারণত হয় না। TV9 বাংলার অনুরোধে ঘটনাস্থল পরিদর্শন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। প্রাথমিকভাবে দেখে তার পর্যবেক্ষণ, মাটির নিচেই আছে আসল রহস্য। এটার সোর্স ডেফিনেটলি হচ্ছে যে এর নিচের দিকে কোথাও গন্ডগোল হচ্ছে, সেখান থেকে এটা করছে, ফলে এটার নিচটা খুঁড়ে দেখাটা দরকার। তাহলে কি মাটির নিচে আছে তেলের খনি? না, সেই সম্ভাবনা আপাতত দেখছেন না তিনি। তাহলে মাটির নিচ থেকে তেল আসছে কিভাবে? যদি এরকম হয় যে গত ৫০ বছরে কোনো ঘটনা ঘটেনি, অথচ ৪৮ বছরের মাথায় ঘটনা ঘটছে, মানে গত ২ বছর থেকে, তাহলে বুঝতে হবে এমন কোনো সোর্স ছিল, যে সোর্সটা হচ্ছে যে কোনো কারণেই সুপ্ত ফোর্স যেটাকে বলে, যেটা জানা ছিল না, কোনো না কোনো কারণের জন্য সেটা অ্যাক্টিভ হয়ে গেছে সেই সোর্সটা, এবং সেটার থেকে ফ্লুইডটা বেয়ে উঠছে। বাড়ির দেওয়ালের পাশাপাশি তেলের ছোপ দেখা যাচ্ছে বাড়ির গ্যারাজের ছাদ, এমনকি গাছের পাতায়। তাহলে কি হাওয়াতেও উঠছে তেলের কণা?
খবরের হটস্পটে দাঁড়িয়ে আরও একটি পরীক্ষা করি আমরা, যে তেল বা রাসায়নিক বেরিয়ে আসছে তা কতটা দাহ্য। রাস্তায় যেরকম আমরা পিচ দেখি না, বিটুমেন, সেই পিচটা তো হচ্ছে যে যদি আগুন আমরা জ্বালাতে থাকি একটা স্টেজের পর হচ্ছে যে সেই পিচে আগুন লেগে যায়, হ্যাঁ, ফলে ওটাকে দাহ্য বলা হয়, কিন্তু অনেক হাই টেম্পারেচারে দাহ্য। এখানেও কার্যত যে ফ্লুইডটা বেরোচ্ছে সেটাও দাহ্য, কিন্তু সেটা হচ্ছে বেশ খানিকটা টেম্পারেচার উঠলে তবে হচ্ছে যে পুড়বে। 50 বছরের বাড়ি, গত 2 বছর ধরে একটু একটু করে তেল তেলে হয়ে উঠছে একটা অংশের দেওয়াল। এখন ক্রমশ বাড়ছে বাড়ির তৈলচিত্র। বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের মতে 2 রকমের রাসায়নিকের মিশেল রয়েছে। একটা যে সারফেসে যেটা একটা কালারলেস ফ্লুইড এটা, আর যেটা ডিপোজিট হয়ে আছে সেটা হচ্ছে যে ব্ল্যাক, এটা এই ধরনের বিটুমেন লাইক, মানে আমার কথা হচ্ছে কোনো পলিমার এখানে জমছে বলে আমার ধারণা। এমন ছবি এর আগে কখনো দেখা গেছে বলে মনে করতে পারছেন না কেউই। নমুনা সংগ্রহ করে শুরু হবে গবেষণা, সেটাই হয়তো দিশা দেখাতে পারবে রাজপুর সোনারপুরের তেল রহস্যের। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে তন্নিষ্ঠা মজুমদারের রিপোর্ট, TV9 বাংলা। পরের খবরে নজর রাখি, দোরগোড়ায় আরও একটা বাজেট আসতে চলেছে। মধ্যবিত্ত এবার কি আয়করে ছাড় পাবেন? মধ্যবিত্তের অস্তিত্বে অর্থনীতির অস্তিত্ব। বাস্তব চিত্রনাট্যটা কিন্তু বলছে যে মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা ক্রমশ কমছে। মধ্যবিত্ত রুগ্ন হলে অর্থনীতি চাঙ্গা হবে কি? নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আবার বাজেট পেশের দিন এগিয়ে আসছে। আবার টিভির পর্দায় চোখ রাখবেন দেশের মধ্যবিত্তরা। আশাই বাঁচিয়ে রাখে, কিন্তু আশা করার মতো কোনো ইঙ্গিত রয়েছে কি? আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রত্যাশায় মধ্যবিত্ত শ্রেণী। গত 1 দশকে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ায়নি কেন্দ্র, কিন্তু প্রতি অর্থবর্ষে কর আদায়ে নিত্য নতুন রেকর্ড হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ কর অপ্রত্যক্ষ করকে ছাপিয়ে গিয়েছে। তার মানে অর্থনীতির ভার বহনে আয়করদাতারা বড় ভূমিকা নিচ্ছেন। কিন্তু এই আয়করদাতাদের প্রতি কোনো সহানুভূতি গত 10 বছরে কোনো বাজেট প্রস্তাবেই নজরে আসেনি। উপরন্তু স্বাস্থ্য বিমায় সুরাহার জোরালো দাবি উঠলেও তাতে কর্ণপাতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জিএসটি কাউন্সিলের পরের বৈঠকের বিবেচনার জন্য বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। পরের বৈঠকের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। স্বাস্থ্য বিমায় জিএসটি কমলে মধ্যবিত্তের খানিকটা সুরাহা হতো, কারণ আয়কর দেওয়ার পর রুগ্ন পারিবারিক বাজেটের ওপর খাড়ার ঘায়ের মতো নেমে আসে মেডিক্লেমের খরচা, হাসপাতালের বিল, তার ওপর খাদ্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে। সন্তানদের লেখাপড়ার খরচ প্রতি বছর বাড়ছে, বিদ্যুতের মাশুল সহ অন্যান্য খরচ বাড়ছে। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, তার রাজস্ব যোগানের একটা অংশ আসছে দেশের পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণীকে নিংড়ে। কিন্তু মধ্যবিত্তের রুগ্ন স্বাস্থ্য এবার অর্থনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে, মধ্যবিত্তের সঞ্চয়ে জোরালো নিম্নগতি দেখা দিয়েছে। ভোগ্যপণ্যের বিক্রিতে নিম্নগতি নজরে আসছে, গাড়ি বাইকের বিক্রিতেও ধীর গতি নজরে আসছে। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় মন্দা নাকি খরচে অনীহা? মধ্যবিত্ত কাদের বলে? মার্কিন গবেষকরা হিসেব দিয়েছেন, মাসে 25,000 টাকা আয়কারী পরিবারই মধ্যবিত্ত। সেই হিসেবে ভারতে মধ্যবিত্তের বর্তমান সংখ্যা মাত্র 10 কোটি। অর্থনীতির উন্নয়নে 45 কোটি মধ্যবিত্ত প্রয়োজন। তার মানে 143 কোটি জনসংখ্যার দেশ চলছে মাত্র 10 কোটি মানুষের কাঁধে ভর দিয়ে। পুরোটা না হলেও পরিস্থিতি অনেকটা তেমনই, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ওই কাঁধের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু ভোট ব্যাংকমুখী আর্থিক নীতি কি মধ্যবিত্তের স্বার্থ দেখবে?